নমস্কার। মানুষ গল্পের খোঁজে দেশ থেকে দেশান্তরে ঘুরে বেড়ায়, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কিছু কিছু গল্প নিজেরাই শিকারের খোঁজে অপেক্ষা করে? আমাদের আজকের গল্পের নায়িকা লাবণী সরকার একজন লেখিকা। নতুন গল্পের প্লটের সন্ধানে তিনি পৌঁছে যান শেঠপুকুরে, কিন্তু তিনি জানতেন না সেই গ্রামের পুরনো এক অভিশপ্ত বাড়িতে তার জন্য অপেক্ষা করছে এক হাড় হিম করা ইতিহাস। লোভ, লালসা আর তান্ত্রিক ক্রিয়াকলাপের এক ভয়ঙ্কর জালের নাম শেঠপুকুর। কি হয়েছিল সেখানে, আর লাবণী বা কি করে জড়িয়ে পড়ল সেই মায়াজালে? আসুন শোনা যাক লেখক অর্ণব ঘোষের লেখা এবং রিয়াঙ্কা সরকারের নাট্য রূপান্তরে আজকের রোমহর্ষক নিবেদন, শেঠপুকুরের শেষ আড্ডা। বলছিলাম, আপনি কিছু ভাবছেন বুঝি? পুরুলিয়া গ্রামের একটা ভিড় ভর্তি লজ্জর বাসে জানালার ধারে বসে বাদাম খাচ্ছিল মেয়েটা। এদিকে রাস্তাঘাট খুব একটা মজবুত নয়, খানাখন্দ প্রায় গুটি পোকার মতো ছড়িয়ে রয়েছে এদিক সেদিকে। বাসের দুলুনিতে যাত্রীরা অতিষ্ঠ। দুপাশে সবুজের বিশাল সমৃদ্ধি ছাড়া তেমন বিশেষ কিছু চোখে পড়ছে না। মাথার মধ্যে এক রাশ চিন্তা ঘুরেই চলেছে। বাদামের প্যাকেটটা খালি হতেই সেটা জানালা দিয়ে ফেলে দিল। তখনই একটা খসখসে কণ্ঠ পাশের সিট থেকে ভেসে এলো। ঘাড় ঘুরিয়ে দেখল একটা মাঝবয়সী লোক, একটু মোটাসোটা গ্রাম্য চেহারার, মাথায় কাঁচা পাকা চুল, মুখের ওপর একটা জাঁদরেল গোঁফ। ওনার পরনে খাকি রঙের জামা আর সাদা ধুতি, চোখে একটা পুরু ফ্রেমের চশমা, আর হাতে একটা লম্বা মোটা লাঠি। সে কোনো উত্তর দিল না দেখে ভদ্রলোক এবার হাত জোর করে বললেন, অধমের নাম অনাথ বন্ধু মৈত্র। আমি লাবণী সরকার। কিছু মনে করবেন না, কিন্তু অনেকক্ষণ ধরে আপনাকে বেশ চিন্তিত লাগছে। যদি অসুবিধে না হয় তো আমায় আপনি বলতে পারেন, আমি সাহায্য করলেও করতে পারি। আসলে আমি একজন লেখক, কলকাতায় আহিরিটোলা এলাকায় থাকি। আমি সাধারণত ভূতের অলৌকিক গল্প লিখে থাকি, কিন্তু এখনকার বাজারে আলু পটলের মতো এত লেখক আর তাদের এত ভৌতিক গল্প চলে এসেছে যে নতুন কিছু খুঁজেই পাচ্ছি না লেখার জন্য। তাই এখানে এসেছি একটা নতুন প্লট খুঁজতে। ও, লেখক? বাহ, ভালো ভালো। তো এখানে থাকছেন কোথায়? ওই শেঠপুকুরের কাছে আমার এক বন্ধুর পৈতৃক বাড়ি আছে, পোস্ট অফিসের ঠিক কাছেই। কি সাহাদের বাড়ি বললো বলে মনে হলো। হ্যাঁ, ওখানেই। হ্যাঁ, বুঝেছি। আপনি একদম ঘাবড়াবেন না, আমি আপনাকে গল্পের ভাবনা দিয়ে দেব। হ্যাঁ, তা হলে তো খুবই উপকার হয়। বাস দুদিকের জঙ্গল ঘেরা রাস্তার মাঝখান দিয়ে ছুটতে থাকলো। দুজনেরই গন্তব্য শেঠপুকুরের স্টপেজ। গন্তব্যে পৌঁছতেই দুজনে নেমে পড়ল। রাস্তা পেরিয়ে উল্টো দিকের একটা সরু কাঁচা রাস্তা এগিয়ে গিয়েছে গ্রামের দিকে। গ্রাম বলতে আমরা যা বুঝি অনেকটা সেই রকমই। লাবণী প্রথমবার এদিকটায় এসেছে। চারিদিকে শুধু সবুজ আর সবুজের সমারোহ। মাঝে মাঝে বেশ অনেকগুলো কুঁড়ে ঘর চারা গাছের মতো গজিয়ে উঠেছে। গ্রামের বউরা মাটির কলসিতে জল নিয়ে দল বেঁধে যাচ্ছে। সবেমাত্র রোদটা মাথার উপর একটু চড়া হয়েছে। আচ্ছা, আপনি কি প্লট দেবেন বললেন? বলবো বলবো, ঠিক সময়ে বলবো। আচ্ছা, আপনি তো সাহাদের বাড়িতে থাকছেন বললেন, তা বিকালের দিকে একবার ঢু মারবো আপনার ওদিকে। হ্যাঁ, বেশ তো, আসুন না। তবে এখন আসলাম, শরীরটা খুব ক্লান্ত লাগছে। হ্যাঁ হ্যাঁ, এবার আমিও বাড়ির দিকেই যাই।
লাবণী দেখল লোকটা গ্রামের দিকে না গিয়ে উল্টো দিকের জঙ্গলের দিকে ঢুকতে লাগলেন। সে একটু অবাক হয়ে জিজ্ঞেস করল, এদিকে কোথায় যাচ্ছেন? দিনের আলোতেও লাবণী স্পষ্ট দেখল লোকটা একটা মৃদু হাসি হেসে লাঠি হাতে ঠকঠক করে এগোতে এগোতে জঙ্গলের বাঁকে অদৃশ্য হয়ে গেলেন। লাবণী কয়েক মুহূর্ত একটু অবাক হয়ে তারপর গ্রামের দিকে হাঁটতে লাগলো। পোস্ট অফিস পেরিয়ে বন্ধুর বলে দেওয়া বাড়িতে উঠল। রামলাল বলে একটা চাকর রয়েছে, তাকেই সব বুঝিয়ে দেওয়া হয়েছে। তার ঘরটা দোতলায়, বেশ ছোট একটা ঘর, একজনের শোয়ার উপযোগী খাট, একটা টেবিল চেয়ার, ব্যাস আর কিছুই নেই। একদিকে একটা দক্ষিণ খোলা জানালা রয়েছে। বাইরে তাকালে গ্রামের স্নিগ্ধ স্বাভাবিক সবুজাভ দৃশ্যটা মনের ভেতর টনিকের মতো কাজ করল। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে সবেমাত্র লেখাটা নিয়ে বসেছে, কিন্তু মাথায় সেরকম কিছুই আসছে না। পাতার উপর হিজিবিজি ছাড়া আর কিছুই কাটতে পারল না। একটা সিগারেট ধরাতে ধরাতে বিরক্ত হয়েই বলল, ধুর, একটা প্লট যদি ঠিকঠাক মাথায় আসে। এদিকে ওই ভদ্রলোক কী যেন বলতে চাইলেন সেটাও ক্লিয়ার হলো না। সব কিছু যেন ঘেঁটে গুলিয়ে যাচ্ছে। জানালার সামনে গিয়ে দাঁড়াতেই মনের ভিতরটা হালকা হয়ে এলো। মগজের গোড়ায় ধোঁয়া পড়লে মাথাটা একটু একটু করে খুলতে থাকে। সিগারেটটা শেষ করে সবে আবার লেখার দিকে এগিয়ে যেতে গেছে, এমন সময় রামলাল এসে জানালো একজন লোক তার খোঁজ করছে। ঘড়িতে সময় বলছে বিকেল 4:30। লাবণী বাইরে এসে দেখল সকালের বাসের সেই লোকটা, মুখে মৃদু মৃদু হাসি, পরনে সেই একই পোশাক। হালকা হেসে হাত জোর করে বললেন, নমস্কার। নমস্কার, আসুন উপরে আসুন। না না, উপরে আসবো না, আপনি আসুন। আরে গল্পের খোঁজ দিতে হবে তো। কিন্তু একটু চা খাবেন না? চা ফিরে এসেও খাওয়া যাবে। আজ 5:30টায় সূর্যাস্ত। আলো থাকতে থাকতে এক জায়গায় নিয়ে যেতে চাই আপনাকে। আসুন। আচ্ছা দাঁড়ান, রামলাল দা, আমি একটু বেরোচ্ছি। ওড়না গায়ে জড়িয়ে লাবণী ভদ্রলোকের সাথে বেরিয়ে গেল। দূর থেকে রামলাল পরন্ত বিকেলের আলোয় তাদের চলে যাওয়ার দিকে স্থানুর মতো তাকিয়ে রইল। শেষ বেলার আলোটা আরেকটু লালচে হয়ে এলে লাবণী আর অনাথবাবু প্রবেশ করল একটা জঙ্গলের মধ্যে। সারা রাস্তা তাদের দুজনের তেমন একটা কথা হয়নি। একটু দূরে একটা ছোট্ট স্তম্ভের মতো দেখা গেল। সাধারণত আগেকার দিনে জমিদার বা রাজপ্রাসাদের বাইরের স্তম্ভে বাড়ির নাম আর প্রতিষ্ঠাতা সন এসব লেখা থাকত। আগাছা আর সবুজে প্রায় খেয়ে ফেলা এই স্তম্ভে একটা আবছা নাম লেখা আছে। লাবণী অনেক কষ্টে সেটা উচ্চারণ করল। শ্বেতপুকুর বাগান, বাগান বাড়ি। আচ্ছা, কার বাগান বাড়ি এটা? এক সময় এটা ছিল গিয়ে স্থানীয় জমিদারের বাগান বাড়ি। তারপর হলো ইংরেজদের ক্লাব ঘর, আর তারপর আমাদের মতো লোকেদের একটা আড্ডা দেওয়ার জায়গা। এখন তো এদিকে কেউ আসে না বলেই মনে হচ্ছে। অনাথবাবু হাঁটতে হাঁটতে সামনের ঢালু অংশটা দিয়ে নিচের দিকে নেমে গেলেন। একটা ছোটখাটো উঁচু জায়গার উপর সমগ্র বাড়িটা দাঁড়িয়ে আছে। লাল আর সাদা রঙের ফেড হয়ে যাওয়া রং, তার উপর সবুজের আর ধুলোর আধিপত্য। সামনে একটা ছোট বেড়ার মতো বাঁশের গেট খুলে ভেতরে ঢুকল। সামনে লম্বা বারান্দা, আর তার সামনে দুটো আধভাঙা কালচে উনুন, কয়েকটা বেতের মোড়া পড়ে রয়েছে। সেখানে রীতিমতো গল্পের আসর চলত। মাঝখানে দেওয়ালে একটা নোংরা ছেঁড়া ফাটা চাঁদমালা মতো ঝোলানো রয়েছে, আর দুদিকে দুটো ঘর। একটা ঘরের দরজায় তালা দেওয়া, আর অন্য ঘরের দরজাটা ভাঙা।
অনাথবাবু ভাঙা দরজার ঘরের ভিতর ইশারা করে বললেন, এদিকে আসুন। আমি প্রথমবার এখানে এসেছিলাম প্রায় বছর 25 আগে। তখনও আমার বিয়ে থা হয়নি। এখন তো আর কেউ আসেও না এদিকে। লাবণী ঘরে ঢুকে দেখল চারিদিকে পলেস্তরা খসে পড়ে দেওয়াল, মাকড়সার জাল আর পুরু ধুলোর আস্তরণে ঢাকা। অনাথবাবু নিজের সাথে একটা শতরঞ্চি গোছের কিছু যে এনেছিলেন সেটা এখন লক্ষ্য করল লাবণী। বসুন, এইবার আপনাকে এই বাড়ির ইতিহাসটা বলি। ইতিহাস? কিন্তু আপনি তো আমায় বললেন যে ভৌতিক গল্পের প্লট দেবেন। হ্যাঁ, তাই তো আপনাকে এখানে নিয়ে এলাম। দেখুন, আমি এই বাড়িটার বিষয়ে জানি। গ্রামের লোকেদের কাছে এটা হানা বাড়ি বলেও কুখ্যাত। কিন্তু আমার নিজেরই এই বাড়িতে এক ব্যক্তিগত অভিজ্ঞতা হয়েছে। এর থেকেই আপনি আপনার লেখার রসদ পেয়ে যাবেন। একদম আপনি যেমনটা চাইছেন ঠিক তেমনটাই। গ্রাম বাংলা, পুরনো ভিটে বাড়ি আর লাবণী একটু এদিক ওদিক তাকিয়ে নিল। বাড়িটা যথেষ্ট অগোছালো, নোংরা, কিন্তু সবকিছুর মধ্যেই মনে হলো কেউ যেন এ বাড়িতে থাকে, তার বেশ কিছু সংকেত সে পেয়েছে। বারান্দার উপর পড়ে থাকা পাতার জঙ্গল নেই, ধুলোর পুরু আস্তরণ কেবল দেওয়ালে, কিন্তু মেঝের ওপর কোনো রকম ধুলোর চিহ্ন পর্যন্ত নেই। একটু সন্দেহ হলো। আপনি কি আবার কি কিছু ভাবছেন নাকি? তা আপনি বললেন এখন আর এদিকে কেউ আসে না, কিন্তু দেখে তো মনে হচ্ছে এখানে এখনো কেউ থাকে। মানে মেঝেতে ধুলো নেই, বারান্দায় জঙ্গলের নোংরা পাতা পড়ে নেই। কেউ আসে না ঠিকই, কিন্তু থাকে তো। হঠাৎ করেই লাবণীর চমকটা ভেঙে ওনার দিকে চোখ চলে গেল। বাইরেটা তখন ধূসর হয়ে এসেছে। অনাথবাবুর মুখটা একটু একটু করে স্থিমিত হচ্ছে অন্ধকারে। ওনার মুখে একটা চেরা হাসির রেশ খেলে আছে। ভিতরের কালচে দাঁতগুলো যেন বাইরে বেরিয়ে আসতে চাইছে। চোখ দুটো ধূসর সাদাটে দেখাচ্ছে, আর তার সাথে একটা বিশ্রী গন্ধ নাকে আসছে লাবণীর। হঠাৎ করেই অনাথবাবুকে বেশ ভয়ঙ্কর লাগছে। লাবণী আমতা আমতা করে জিজ্ঞেস করল, কে মানে কে থাকে এখানে? একটা চাপা খসখসে হাসি হাসতে হাসতে অনাথবাবু বললেন, সেটাই তো বলবো দিদি ভাই। এই শেঠ পুকুরের শেষ আড্ডার গল্প। সাল 2000। সন্ধ্যার পর থেকেই আকাশ জুড়ে ঘন কালো মেঘের ঘনঘটা ছেয়ে এসেছে। জঙ্গলের মাঝে একটা কুম্ভের মতো দাঁড়িয়ে থাকা এই পুরো বাড়িটার সামনে আগুন জ্বালিয়ে দুজন বসেছিল। হাওয়াটা মৃদু ঠান্ডা হয়ে এসেছে। দুজন সামনের শুকনো পাতা দিয়ে আগুনের তেজটা বাড়াতে বাড়াতে বলল, ধুর, রোজ রোজ এই ভালো দিনগুলোয় নরহরি ঠাকুরের দেরি করে না, বিরক্ত লাগছে এবারে। আরে আরে, একটু ধৈর্য ধর। সে কি আর এখন আগের মতো রয়েছে? বয়স তো হলো নাকি? যে কোনো সময় বৃষ্টি নামতে পারে, তখন মাঝ রাস্তায় কোথায় আটকে যাবে, তখন সেই আমাদেরই আনতে যেতে হবে। কাকে আনতে যাওয়ার কথা হচ্ছে পলাশবাবু? অন্ধকারের ভেতর থেকে বেরিয়ে এলেন একজন বৃদ্ধ। বয়স আন্দাজ 60-এর কাছাকাছি। মাথার সব চুল প্রায় সাদা, শরীরের চামড়ায় ভাঁজ পড়েছে। পরনে একটা মালকোচা করে পরা ধুতি আর হলদে হয়ে যাওয়া জামা। তিনি হাসতে হাসতে অন্ধকারময় জঙ্গলের অংশটা থেকে বেরিয়ে আসতে আসতে বললেন, একদিন শুধু বৃষ্টিতে আটকে গেছিলাম বলে আনতে যেতে বলেছিলাম, সেই কথা নিয়ে এখনো ঘি ভাত খাচ্ছ পলাশ? না মানে আসলে আপনার তো বয়স হয়েছে এখন,
একটু আগেই যদি না আসেন এই বৃষ্টি বাদলার দিনে, তাহলে তো এই এই থামো তো। এই চন্দু, এই ভিতরে চল তো বাবা। চন্দু ওনাকে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলো। বারান্দায় একটা ছোট উনুন জ্বালিয়ে তাতে গরম জল করছিল আর একজন মাঝবয়সী লোক, আর উল্টো দিকে আর একটা উনুনে ছোট কড়াইয়ে তেল গরম করা হচ্ছে। পাশে বেতের মোড়াতে বসে নিজের জামার পকেট থেকে ঠোঙা বের করে লোকটার দিকে এগিয়ে দিয়ে বললেন, এই মনো, এই দাঁড়া। এই যে আজ এইটা দিয়ে চা বানা দেখি। তোর চা খেয়ে খেয়ে মুখ একেবারে মেরে গেছে। বাবা, এইটা কোথাকার চা? হ্যাঁ, এত সুন্দর গন্ধ। দার্জিলিং চা। আমার খুড়তুতো ভাই ওখানে চা বাগানের কর্মচারী। দুদিন আগেই ফিরলো তো, ওই এনে দিয়েছে। নে এটা বানা। দিন দিন আপনার কপাল খুলে যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, আজ দার্জিলিং চাই হোক। একটু পরে এই আকাশের বুক চিরে একটা তীব্র মেঘের গর্জন শোনা গেল। একটু দূরেই একটা বিদ্যুতের ঝলকানি দেখা গেছিল কিছুক্ষণ আগেই। পলাশ আর চন্দু দুজনেই ভিতরের বারান্দায় এসে বসল। গরম গরম চা আর বেগুনি সহযোগে এই সন্ধেগুলো একেবারে জমে যায়। চন্দু দুবার চায়ের গন্ধ শুকে নিয়ে বলল, আজও কি ভূতের গল্প বলবেন ঠাকুর? ঠাকুর বলার কারণ নরহরি ব্রাহ্মণ। আসলে তার নাট মন্দিরের পুরোহিত ছিলেন। এখন অবশ্য ওনার ছেলে ভারপ্রাপ্ত পুরোহিত, কিন্তু সেই ঠাকুর ডাকের অভ্যেসটা রয়ে গেছে। পলাশ মাঝে বলে উঠল, এরকম দিনে ভূত ছাড়া অন্য কিছু মানাই না। তাহলে কিরকম ভূতের গল্প হবে ঠাকুর? নরহরি ঠাকুর কিছু একটা বলতে যাচ্ছিলেন, এমন সময় দূরে জঙ্গলের ঝোপটা হঠাৎ করে নড়ে উঠল। সকলে একসাথে সতর্ক হয়ে উঠল। সাধারণত এদিকে কোনো মানুষ তো দূর, জন্তু জানোয়ারেরও আগমন হয় না। একটু পরেই অন্ধকার থেকে বেরিয়ে এলো একটা ছেলে। রোগা চিমসে চেহারা, ছিপছিপে গরম, মাথার চুল অগোছালো, চোখে পৃথুল দৃষ্টি, পরনে ময়লা হয়ে যাওয়া জামা প্যান্ট। বাড়িটার সামনে এসে চারজনকে দেখে সেও থমকে দাঁড়িয়ে পড়ল। কয়েক মুহূর্ত কেবল দুই পক্ষের মধ্যে দৃষ্টি বিনিময় করে একে অন্যকে মেপে নিতে চাইল। একটু পর মৌনতা ভঙ্গ করে মনোহর বলে উঠল, কে ভাই তুমি? আসো আসো, ভিতরে আসো। ছেলেটা ধীর পায়ে বারান্দায় প্রবেশ করতেই বাইরে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হলো। মনোহর কাকা চায়ের জলে চায়ের পাতা মেশাতে মেশাতে জিজ্ঞেস করল, কি নাম তোমার? আগে দিনেশ্বর, দিনেশ্বর মিত্র। তো তুমি এখানে কি করে? তোমায় তো এই গ্রামে আগে কখনো দেখিনি। আমি এই গ্রামের কেউ না, পথে পথে ঘুরে বেড়াই, হাঁটতে হাঁটতে এখানে চলে এসেছি। তা থাকো কোথায়? বাড়ি কোথায় তোমার? আমার বাড়ি নোনাপুকুর গ্রামে। এখান থেকে প্রায় 7 গ্রাম পেরিয়ে যেতে হয়। বাড়িতে বাবা মা ছিল, কয়েক মাস আগে গুটি বসন্তে মারা গেল। কোনো চিকিৎসাই আমি করাতে পারিনি। তারপর থেকে কাজের জন্য বেরিয়েছিলাম, কিন্তু কাজ আর খুঁজে পাওয়া হলো না। সেই থেকে পথে পথে ঘুরে বেড়াই। কখনো কেউ খেতে দিয়ে দেয়, কেউ থাকতে দেয়। অনেকবার অনেক সাধু সঙ্গও করেছি। তারপর এখন আপনাদের এখানে এলাম। তুমি কোথায় এসেছো সেটা জানো? না, কখনো চেষ্টা করিনি। শুধু যেদিকে দু চোখ যাচ্ছে আমিও সেই পথেই চলেছি। বেশ বেশ বেশ, বসো। এইটা আমাদের শেঠপুকুর গ্রামের আড্ডা দেওয়ার জায়গা। এই দুজন হলো এই পলাশ, এই চন্দু, আর ও হলো মনোহর। আমার নাম হলো নরহরি। ছেলেটা বসলে তাকেও গল্পে সামিল করা হলো। বাইরে এখন ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। চা আর বেগুনি চলে এলো কিছুক্ষণের মধ্যেই। চায়ের কাপে প্রথম চুমুক দিয়ে চন্দু বলল, আরে, আমরা বৃষ্টির দিনে এখানে গল্প শুনি, আজ না হয় আপনিও শুনবেন। হ্যাঁ ঠাকুর মশাই, তাহলে আজ আপনি আমাদের প্রথম দিনের ঘটনাটা ওনাকে বলুন।
অনেক দিন হলো পুরোনো দিনের কথাগুলো শোনা হয়নি। মনোহর কাকাও ইতিমধ্যে সকলকে চা দিয়ে নিজেও চা নিয়ে বসল। নরহরি ঠাকুর ধোয়া ওঠা চায়ে প্রথম চুমুক দিয়ে চোখ বন্ধ করে ভাবতে বসলেন। বাইরে তখন রাতের স্বাভাবিক নিস্তব্ধতার সুর আর বৃষ্টির চিরন্তন ঝমঝম শব্দ পড়েই চলেছে। তারপর তিনি বলা শুরু করলেন। ঘটনাটা হলো ওই বছর 5 আগের। তখন এই বাড়িতে থাকতেন শেঠ শিবচরণ মুখার্জি। এই গ্রামের একমাত্র তিনি ব্যবসায়ী মানুষ ছিলেন। তবে তিনি অত্যন্ত কুসংস্কারপূর্ণ লোক ছিলেন। নিজের ব্যবসার উন্নতির জন্য তিনি নিজের সাথে একজন তান্ত্রিককে রাখতেন। ওনার নাম ছিল লোচন। শুনেছিলাম সাধু নাকি খোদ কামাখ্যা থেকে এখানে এসেছিলেন। কিন্তু কি করে যে শিবচরণ বাবুর সাথে এখানে থেকে গেলেন সেটা এখনো জানা যায়নি। তিনি নিজের ব্যবসার জন্য মাঝে মাঝেই নানা রকম পুজো করতেন। এই বাড়িটাই ছিল তার গোপন ডেরা। এ বাড়ির পেছন দিকে একটা ছোট্ট মন্দির আছে। গ্রামের সবাই জানতো মাঝে মাঝেই রাতে এখানে গুপ্ত পুজো হতো। কিন্তু কেউ কি একটা ভয়ের কারণে না এখানে আসতো না। কিন্তু অদ্ভুত বিষয় কি জানো, ওই পুজোর জন্য শিবচরণ বাবুর ব্যবসায় ভালো লাভ হতে শুরু করলো। হ্যাঁ, কিন্তু ওই বলে না লোভ, হ্যাঁ লোভ মানুষকে এমন জায়গায় নিয়ে যায় যে তখন আর কোনো কিছুতেই মানুষ সন্তুষ্ট থাকে না। একদিন শিবচরণ বাবু কলকাতা থেকে ব্যবসা করে ফিরে এসেই লোচন কাপালিককে ডেকে পাঠালেন এইখানে। রাত তখন প্রায় শেষের দিকে। শিবচরণ বাবু মন্দিরের পেছনের দিকে এসে দাঁড়ালেন। দেখলেন লোচন কাপালিক মন্দিরের সামনে আগুন জ্বালিয়ে বসে আছে। তিনি জিজ্ঞেস করলেন, ঠাকুর, আপনার বলে দেওয়া পথে ব্যবসা করে আমি লাভের মুখ দেখেছি, কিন্তু যা লাভ হচ্ছে তাতে আমার মন ভরছে না। আমায় বলুন, আরো লাভ কি করে আনা সম্ভব? নিজের উপর নিয়ন্ত্রণ স্থির রাখো শিবু। তুমি নিজের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছ। অত্যধিক লাভবান হতে গেলে তোমার মানসিক দিক নষ্ট হয়ে যেতে পারে। অত্যধিক লোভ কিন্তু ভালো নয়। না ঠাকুর, যে করেই হোক আমায় আরো লাভের মুখ দেখতে হবে। আপনি শুধু উপায় বাতলে দিন। আখেরে তো আপনার কোনো ক্ষতি হচ্ছে না, তাই আপনি বলুন কি করে কি হবে। লোচন কাপালিক কয়েক মুহূর্ত ওনার দিকে তাকিয়ে রইলেন। আগুনের লালচে আলোয় তার মুখটা আরও রক্তিম আর পাষাণের মতো হয়ে উঠেছে। চোখের মণি দুটো আগুনের উজ্জ্বল আভায় চিকচিক করে উঠেছে। তিনি বুঝতে পারলেন শিবচরণ বাবুকে এখন বোঝানো প্রায় অসম্ভব। তিনি যাই বলবেন উল্টে তিনি একটা যুক্তি খাড়া করবেনই করবেন। তাই আর কোনো রকম বাধা না দিয়েই তিনি বললেন, এর পরবর্তী ধাপে রয়েছে পশু বলি। আপনি রক্তের আহুতি দিলে তাতে আরও দ্রুত এবং বড় লাভের মুখ দেখবেন। পশু বলি মানে কিরকম তাও বলুন। ছাগল, ভেড়া আর বন্য শূকর, পেঁচা, ঈগল, যে কোনো প্রাণী যার তান্ত্রিক যোগ সর্বাধিক উন্নত, তার রক্তই তত বেশি লাভের মুখ আনবে আপনার কাছে। বেশ বেশ, তাহলে পুজোর আর বলির তিথি, রীতিনীতি সবকিছুই আমার জানা আছে। আপনি শুধু পশুর ব্যবস্থা করবেন, আর আমার দক্ষিণাটাও বাড়াতে হবে। বেশ, তাহলে তো ভালোই হয়। আর দক্ষিণা নিয়ে আপনি ভাববেন না, যা বলবেন তাই দিয়ে দেব। এরপর থেকে ওনার পাগলামও একটু একটু করে বাড়তে থাকে। তিনি গ্রামের পশু কিনে নিতে শুরু করেন চড়া দামে। তারপর তাদের বলি দিতেন। আমি অবাক হয়ে যেতাম একটা কথা ভেবে যে পয়সার জন্য এইসব লোক অবলা প্রাণীগুলোকে এইভাবে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। অবস্থার সুযোগ বুঝে যে যেমন পারল তেমনই দাম চাইল।
আর শিবচরণবাবু কোনো রকম দরদাম না করেই সেই দামে সেগুলো কিনে নিতে শুরু করলেন। এরপর প্রায় 4 বছর এভাবেই চলেছিল। কিন্তু এক সময় গ্রামে পশুদের আকাল দেখা দিতে শুরু করলো। তখন তিনি শুরু করলেন শহর থেকে পশু আনা, বড় বড় জাতের শূকর, মানে ওই বন্য শূকর আর কি, ঈগল, এইসব কিনে তাদের বলি দিতেন আর আগুনে আহুতি দিতেন তাদের রক্ত। ক্রমেই আরো ফুলে ভেবে উঠল তার ব্যবসা। কিন্তু এরই মাঝে তিনি একরকম মানসিক ভারসাম্যহীন মানুষে পরিণত হতে শুরু করেন। সারাদিন কিরকম উড়ো ঝুড়ো চুলে বসে থাকেন, নিজের মতন কথা বলেন, কোথায় কোন পশু পাখি আছে এই সেই সব খোঁজ নেন, খাওয়া দাওয়া একেবারে চান সব মাথায় উঠল। লোভ মানুষকে এরকম জানোয়ারে পরিণত করে দেয়। হ্যাঁ, তা 2 বছর আগে আর এখানের উনির মধ্যে তখন আকাশ পাতাল পার্থক্য। আমি এমতো অবস্থায় একদিন নিজেই গেলাম লোচন কাপালিকের সাথে কথা বলতে। লোচন ঠাকুর, কি অবস্থা ওদিকে? ওদিকের বলতে শিবুর কথা বলছো? হ্যাঁ, উনি তো প্রায় বদ্ধ উন্মাদ হয়ে গেছেন। সারাদিন মাথায় একই জিনিস ঘুরলে কেউ কি আর সুস্থ থাকতে পারে? রক্ত, মাংস, চামড়া এসব জিনিস দিনের পর দিন ওনাকে মানসিকভাবে অসুস্থ করে তুলছে। এরপরে তাহলে কি হবে? জানি না, জানি না, আমি সত্যিই জানি না এর পরের ধাপে কি আছে। তবে যাই হোক, অতীব ভয়ঙ্কর কিছু আছে। সেই দিন আমি লোচন ঠাকুরের চোখে মুখে একটা বিস্তর ভয় দেখেছিলাম, তবে বুঝিনি খুব শীঘ্রই সেই ভয় বাস্তবে রূপ নেবে। ক্রমেই লাভের মান শিবচরণ বাবুর মাথার পোকাগুলোকে আরো নাড়িয়ে দিল। তিনি একদিন রাতে এসে জিজ্ঞেস করলেন, ঠাকুর, একটা কথা বলুন তো। আপনি তো বলেছিলেন যে যত তান্ত্রিক যোগ সর্বাধিক উন্নত, তার রক্তই তত বেশি লাভের মুখ আনবে। একথা কি সত্যি? হ্যাঁ, সত্যি বলেই তো বলেছিলাম। তাহলে তান্ত্রিক যোগ সর্বাধিক বেশি কোন প্রাণীর? লোচন কাপালিক যে ভয়টা পাচ্ছিলেন সেই প্রশ্নটাই তিনি করে বসলেন। তবে এখন তো নিশ্চুপ থাকার উপায় নেই। প্রায় চোখে মুখে উজ্জ্বল একটা দ্যুতির আভাস নিয়ে প্রশ্নটা করেছেন তিনি। বলুন ঠাকুর, কার কার তান্ত্রিক যোগ সব থেকে বেশি? আমি আমি এটা ঠিক জানি না শিবু। আপনি জানেন, আপনি সব জানেন ঠাকুর, শুধু আমায় বলতে চান না। কেন? টাকায় পোষাচ্ছে না? বলুন, বলুন কি লাগবে, কত লাগবে? লোচন কাপালিকের গলার রুদ্রাক্ষ চেপে ধরে রাগত কণ্ঠে কথাগুলো বলেছিলেন শিবচরণ। রুদ্রাক্ষ হাত দিতেই চোখটা থক করে জ্বলে উঠল ওনার। কিরকম অজান্তেই শিবচরণ বাবুর চোখের রাগত ভাবটা উধাও হয়ে গেল। তিনি আস্তে আস্তে রুদ্রাক্ষটা ছেড়ে দিলেন। লোচন কাপালিক সেটা ঠিকঠাক করে উঠে গিয়ে আগুনের সামনে দাঁড়িয়ে বেশ গম্ভীর আর ভারী কণ্ঠে বললেন, একবার বলেছি নিজের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছো তুমি শিবু। জীবনে অর্থ ছাড়াও আরো অনেক কিছু আছে, কিন্তু তুমি নিতান্তই একজন অর্থ পিশাচ নরে নিজেকে রূপান্তর করছো, যার মধ্যে দয়া, মায়া, মমতা কোনো অনুভূতি আর নেই। শিবচরণ বাবু ওনার এই রুদ্র রূপে বেশ অবাক হয়ে গেলেন। কি করবেন কিছুই বুঝতে পারলেন না। কিন্তু তখনই হঠাৎ একটা পাষাণ হাসি খেলে গেল ওনার মুখ জুড়ে। তিনি অত্যন্ত মৃদু অথচ তাচ্ছিল্যের স্বরে বললেন, আপনি না বললেও আমি বিলক্ষণ বুঝতে পারছি। কি বুঝতে পারছো? মানুষ, মানুষই হলো এমন প্রাণী যার তান্ত্রিক যোগ সব থেকে বেশি, আর তার জন্য প্রয়োজন নরবলি। লোচন কাপালিকের চোখ বড় বড় হয়ে গেল। শিবচরণ বাবু বাচ্চাদের মতো হাসতে হাসতে বললেন, এবারে আর আমায় কে আটকাবে ঠাকুর? আপনি যদি আমায় পথ না দেখান,
তাহলে আমি যে কোনো মানুষকে এনে আপনার সামনে নরবলি দেব, আগুনে তাদের রক্ত আহুতি দেব। আপনি শুধু দেখবেন, আপনাকে কিচ্ছু করতে হবে না। লোচন কাপালিক অত্যন্ত ভয় পেয়ে গেলেন এহেন মন্তব্যে। শিবচরণ বাবু একটু একটু করে বেকাবু হয়ে পড়েছেন। তিনি কি করতে চাইছেন কিছুই তার মাথায় ঢুকছে না। তাই বাধ্য হয়ে তিনি বললেন, দাঁড়ান, এইভাবে করলে হিতে বিপরীত হবে। শিবচরণ বাবু বুঝলেন ওষুধে কাজ হয়েছে। মুখে একটা তির্যক হাসি ফুটিয়ে তুললেন। তারপরে দ্রুত পিছন ফিরে জিজ্ঞেস করলেন, তাহলে আপনি বলুন কি করতে হবে। হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ। মানুষের তান্ত্রিক যোগ সব থেকে বেশি। তবে সব মানুষের নরবলি দিলে দেবী এবং অগ্নিদেব দুজনেই রুষ্ট হবেন। তোমাকে এমন 4 জনকে খুঁজতে হবে যাদের প্রত্যেকের রাশি কর্কট এবং প্রত্যেকের জন্মের সময় এক, এবং যারা সমাজের 4 স্তম্ভের অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র জাতি থেকে অবস্থান করে। 4 অমাবস্যায় যদি এই 4 জনের নরবলি তুমি দিতে পারো, তবেই তুমি এই সৃষ্টির সর্বাধিক লাভের মুখ দেখতে পাবে। সে আমি খোঁজ পেয়ে যাব, কিন্তু আমায় বলুন তাদের আমি কি করে নিয়ে আসবো। লোচন কাপালিক ভেবেছিলেন যে এই শর্তের লোক খুঁজতেই ওনার অনেক সময় লাগবে, কিন্তু ভাগ্যদেবী ওনার সহায় ছিলেন না। তাই তিনি শিবচরণ বাবুকে শিখিয়ে দিয়েছিলেন সম্মোহনী প্রক্রিয়া। কেবলমাত্র চোখের দৃষ্টি আর কণ্ঠের জোর খাটিয়ে কি করে সামনের মানুষটাকে সম্মোহিত করতে হয় সেটা শিখলেন লোচন ঠাকুরের কাছ থেকে। এদিকে গ্রামের মধ্যে ওনার বিষয়ে লোকজনের মধ্যে সতর্কতা বেড়ে গেল। সাধারণত কেউই ওনার ধারে কাছে যেত না, ভয় পেত। এরপর মাসখানেক তেমন কিছুই হলো না, আর শিবচরণ বাবুকেও ঠিক নজরে পড়ল না। তারপর ঘটে গেল একটা মর্মান্তিক ঘটনা। একদিন একটা ছেলে একপাল ওই মেষ নিয়ে মাঠে চড়াতে গেছিল। ক্রমে আধার ঘন হয়ে আসছিল, আর মাঠের অঞ্চলটাও একটু একটু করে শুনশান হয়ে আসছিল। সূর্য অস্ত গেছে, কিন্তু হালকা একটা ধূসর আলোর আমেজ সে আকাশের কোল জুড়ে ছিল তখনও। সেই মুহূর্তে হঠাৎ তার কানের সামনে বাতাস ভারী করে একটা কণ্ঠস্বর ফিস ফিস করে বলল, এত রাতে কি করছো এখানে? ছেলেটা সাথে সাথে পেছন ফিরে দেখল একটা রোগা ছিপছিপে মানুষ দাঁড়িয়ে আছে। তার সম্পূর্ণ মুখটা চাদরে ঢাকা, তবে চাদরের মাঝখান দিয়ে কেবল 2টো চোখ দেখা যাচ্ছে। কিরকম উজ্জ্বল একটা নীলচে আলো ঠিকরে সেখান থেকে বেরিয়ে আসছে। ছেলেটার হাত পা একেবারে স্থির হয়ে গেল, চোখ দুটো বিস্ফারিত হয়ে তাকিয়ে রইল সেদিকে। অন্ধকারের মধ্যে থেকে আবার সেই কণ্ঠস্বর, তুমি আমার সাথে যাবে, দেখবে অনেক মজা হবে, নতুন অভিজ্ঞতা হবে। কি হলো বলো, আসবে? ছেলেটা না আর কোনো কথা বলতে পারল না, শুধু ঘাড় নেড়ে জানিয়ে দিল সে যাবে। তাহলে এসো, আমার পিছন পিছন এসো। অতএব মেষের পাল পড়ে রইল নিজের মতো। ছেলেটা ওই ছিপছিপে লম্বা আবরণ পরিহিত লোকটার পেছনে পেছনে হাঁটতে শুরু করলো, আর তারপরে প্রবেশ করলো জঙ্গলের গভীরে। অমাবস্যার লগ্নে নিগুড় অন্ধকারময় জগতে 2টো প্রাণ একটু একটু করে কোথায় যেন হারিয়ে গেল। এরপরে সেই রাতে কি হয়েছিল সেটা আমার জানা নেই, তবে পরে বুঝতে পেরেছিলাম। যাই হোক, আগে আসল ঘটনাটা বলি। তা সেদিন সন্ধ্যের পরে খোঁজ খোঁজ রব শুরু হলো। শেষ রাতের দিকে বৃষ্টি শুরু হলো জমজমিয়ে। ছেলেটার মা বাবা পর্যন্ত খোঁজের আশা ছেড়ে দিল। রাতের অন্ধকারে কেউ জঙ্গলে প্রবেশ করার মতন সাহস করল না। কিন্তু
পরদিন সকালে আমাদের আসল ধাক্কাটা লাগলো। একদল কাঠুরিয়া কাঠ কাটতে কাটতে জঙ্গলের একটু গভীরের দিকে প্রবেশ করেছিল। বেশ কয়েকটা ছোট ছোট গাছ পেরোতেই একটা বড় অশ্বত্থ গাছ রয়েছে, তার সামনে এসেই তারা থমকে দাঁড়িয়ে পড়ল। গাছের কাণ্ডের উপর থেকে ঝুলছে একটা মুন্ডহীন মানুষের দেহ। মাথা বেয়ে পায়ের পর টপ টপ করে রক্ত চুয়ে চুয়ে মাটিতে পড়ছে। মাথার জায়গাটায় না দুটো কাক বসে সানন্দে মৃতদেহ থেকে পচা মাংস আর চামড়া খুঁটে খুঁটে ঠুকরে ঠুকরে আর খাচ্ছে। হ্যাঁ, একজন স্থির হয়ে সেখানেই দাঁড়িয়ে রইল, আর বাকিরা যে যেদিকে পারল চোট লাগাতে থাকলো। এইসব খবর গ্রামে গঞ্জে বেশি তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না। দাবানলের মতো ছড়িয়ে পড়ল সে খবর। তখন এখানে পুলিশ বলে কিছু ছিল না। আমিও কৌতূহলবশত মৃতদেহটা দেখতে গেছিলাম। তবে যেই দৃশ্য দেখেছিলাম তাতে আমার পেট থেকে একেবারে অন্নপ্রাশনের ভাত উঠে এসেছিল। গত রাতের বৃষ্টির কারণে সারা জায়গাটা জুড়ে পচা গলা মৃতদেহের চামড়া আর মাংসের গন্ধ বেরোতে শুরু করেছিল। আমি তো গিয়েই হড়হড় করে বমি করে দিয়েছিলাম প্রথমে। তারপর আশপাশের লোকজন মৃতদেহ নিয়ে শ্মশানে গেছিল। সকলেই জানতো যে এই কাজটা কার হতে পারে, কিন্তু কারও এমন সাধ্য ছিল না যে গিয়ে প্রতিবাদ করবে। কাজেই একরকম সব ধামাচাপা পড়ে গেল। এরপর আবার গ্রামটা বেশ কিছুদিন চুপচাপ হয়ে গেল। কোথাও কোনো অস্থিরতা নেই, কিছুই নেই। তবে পরের ঘটনাটা ঘটল ঠিক 2 সপ্তাহ পরে। এইবারে শিকার হলেন একজন চা ব্যবসায়ী। সেদিনও সন্ধ্যার পর থেকে আকাশ জুড়ে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। তবে সে আর জঙ্গলের পথে প্রবেশ করল না। সে মূল রাস্তা ধরে এগিয়ে যাচ্ছিল নিজের বাড়ির দিকে। রাত কিন্তু অনেক হয়েছে, তার উপর অমাবস্যা। অন্ধকারে জল কাদা পেরিয়ে একলা হাঁটতে বেশ অসুবিধেই হচ্ছিল আর কি। তা হঠাৎ মনে হলো উল্টো দিকের রাস্তা ধরে কেউ যেন এগিয়ে আসছে। লোকটা বেশ ছিমছাম রোগা চেহারা, তবে সারা শরীর একটা কালচে মোটা কাপড় দিয়ে ঢাকা। লোকটাকে একবার ডাকবে কিনা জিজ্ঞেস করলো সে, কিন্তু কি মনে হতে ভাবলো থাক, সে একলাই চলে যেতে পারবে। কিন্তু অপ্রত্যাশিতভাবে লোকটা নিজে থেকেই এসে খসখসে কণ্ঠে বলল, এত রাতে বাড়ি ফিরছেন বুঝি? লোকটার কণ্ঠে এরা অদ্ভুত মাদকতা ছিল। কেমন একটা জিম ধরানো নেশার মতো মোহ। সে কিছু বলতে যাবে এমন সময় লোকটা নিজের মুখ থেকে অল্প চাদরটা সরিয়ে চোখ দুটো উন্মুক্ত করলো। একটা নীলচে মিহি আলো বেরিয়ে এলো তার চোখ জোড়া থেকে। স্তব্ধ হয়ে বিস্ফারিত চোখে সেদিকেই তাকিয়ে রইল লোকটা। সামনের চিপচিপে গড়নের অন্ধকারাচ্ছন্ন মুখ থেকে আবার আওয়াজ বেরিয়ে এলো, বাড়ি গিয়ে কি হবে? সেই তো বউয়ের মুখ জামটা শুনতে হবে। আমার সাথে যাবে? অনেক মজা হবে, দেখবে মন প্রাণ সব শান্তিতে জুড়িয়ে যাবে। কি হলো, যাবে? লোকটা ও কেমন যেন মন্ত্রমুগ্ধের মতন তার বশ্যতা স্বীকার করে নিল। কেবল ঘাড় নেড়ে বুঝিয়ে দিল সে যেতে ইচ্ছুক। এরপরে আর কোনো কথা না বলে সে তার পেছন পেছন চলতে শুরু করলো। এরপরের ঘটনাটা সেই একই। সারা রাত খুঁজি খুঁজি রব চললেও কেউ জঙ্গলে গিয়ে দেখল না। কিন্তু পরের দিন সকালে কাঠুরিয়ার দল জঙ্গলে কাঠ কাটতে গিয়ে ওই একই দৃশ্য দেখল। ওই একই গাছের কাণ্ডের সাথে বাঁধা ছিল তার মুন্ডুহীন মৃতদেহটা। মাথার উপর দুটো শকুন উড়ে বেড়াচ্ছিল। তো এসবের সময় গ্রামের মানুষ কোনো রকম সুরক্ষা ব্যবস্থা নিল না? কি আর ব্যবস্থা নেবে?
যেখানে সবাই জানে এ কাজটা কার, অথচ কেউই সাহস করে উঠছে না যে গিয়ে একটা ব্যবস্থা নেবে। এরপর থেকে আর শিবচরণ বাবু নিজের বাড়িতে থাকতেন না। তিনি জঙ্গলের এই বাড়িটাতেই থাকতেন, সারাদিন পাগলের মতো প্রলাপ বকতেন। এদিকে ব্যবসার মুনাফা তার কর্মচারীরা মোটা ধরে নিজেদের মধ্যেই ভাগ বাটোয়ারা করে নিতে শুরু করলো। ক্রমেই তিনি একেবারে আধ পাগলা হয়ে উঠতে থাকলেন। একই আধ পাগলা, আর দুই নিজের চোখ আর কণ্ঠ বলে যে কাউকে সম্মোহন করার ক্ষমতা রাখেন তিনি। কাজেই কোনো গ্রামবাসী প্রাথমিকভাবে ওনার বিপক্ষে যাওয়ার সাহস করলেন না। ক্রমে লোচন কাপালিক ওনার কাছে যাওয়া আসা বন্ধ করে দিলেন। কেবল দিনে 2 বার খাওয়া দিয়ে আসতেন। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো, শিকার করার সময় ঠিক অমাবস্যার রাতে তার মাথাটা অত্যন্ত সুস্থ আর স্বাভাবিক হয়ে ওঠে। হ্যাঁ, এরপরে এলো 3য় শিকারের পালা। একটা ছেলে সেদিন জঙ্গল থেকে সবে একটা চড়াই পাখি শিকার করে বাড়ির ফিরতি রাস্তা ধরেছে। তখনও দিনের সূর্য সম্পূর্ণ অস্ত যায়নি, দিগন্তে লালচে আভা মেলে ছড়িয়ে রয়েছে, তবে জঙ্গলটা অন্ধকার হয়ে গেছে। এমন সময় আবার সেই আগের লোকটা ওই একই রকম ভাবে চাদর মুড়ি দিয়ে এসে তার সামনে দাঁড়িয়ে বলল, কি খোকা বাবু, স্বীকার করলে বুঝি? ছেলেটা একইভাবে প্রথমে স্তব্ধ হয়ে গেল, তারপর যা হয় আর কি। লোকটার কণ্ঠ আর চোখের ভাষায় কথার ছলে সে তার সঙ্গে সঙ্গেই জঙ্গলে চলে গেল। এবং এর পরের ঘটনাটার কথা তো তোমরা জানোই। পরের দিন সকালে তার মুন্ডহীন মৃতদেহ ওই একইভাবে একই গাছের সাথে ঝুলছিল। কিন্তু আপনি তো একবারও বলছেন না যে জঙ্গলে নিয়ে যাওয়ার পর কি হলো। প্রতিবারই কিরকম বাইরে থেকে ঘটনাটা বলা শেষ করছেন। হ্যাঁ, এইবার বলবো তো। এইবার শেষ শিকারের পালা। সেদিন আমাদের গ্রামের নাট মন্দিরের পূজারী মায়ের পুজো শেষ করে একটু রাত করেই বেরিয়েছিল। অমাবস্যায় মায়ের পুজো একটু দেরিতেই শেষ হয়। মন্দির থেকে বেরোতেই তিনি দেখলেন দূরের গাছতলায় একজন লোক দাঁড়িয়ে আছে। এতদিন কারোর কাছে কোনো বিবরণ না থাকায় তিনিও লোকটাকে চিনতে পারলেন না। তিনি এগিয়ে গেলেন ওই ছিপছিপে গড়নের লোকটার দিকে। 2 বার বিদ্যুতের সাদা আলোয় কেবল ওনার চোখ দুটো মিহি নীলচে বলে মনে হলো। বাকি জায়গাটা একেবারে অন্ধকারে ঘেরা। তিনি কিছু বলার আগেই লোকটা অন্ধকারের মধ্যে থেকে একটা হাত বাড়িয়ে বললেন, ঠাকুর, পুজো তো শেষ হলো, এবারে কি একটু প্রসাদ পাওয়া যাবে? কথাটার মধ্যে একটা অত্যন্ত ভদ্র নিবেদন এবং এটি চাপা বেদনার অনুভূতি ছিল। সামনের পুরোহিত ঠাকুর আবারও কোনো কথা বলতে পারলেন না। তিনি স্থানর মতো বেশ কিছুক্ষণ তার নীলচে চোখের দিকে তাকিয়ে রইলেন। তবে ঘাড় নেড়ে হ্যাঁ জানিয়ে যেই পিছন ঘুরেছেন, তখনই সামনের লোকটা খপ করে ওনার হাত ধরে বললেন, না না ঠাকুর, আমি ওই প্রসাদের কথা বলিনি। আপনি তো আমার প্রসাদ, আমার পুজোর প্রসাদ। একটু এই প্রসাদ পাওয়া যাবে? কথাটা বলার সময় না তিনি পুরোহিতের ওই রুদ্রাক্ষের ওপরে আঙুল রাখলেন। রুদ্রাক্ষ একজন পুরোহিতকে সর্বাধিকভাবে পরিচালনা করে, আর যখন কেউ সেই রুদ্রাক্ষের ওপরে হাত রেখে তাকেই পরিচালনা করে, তখন আর পুরোহিতের কিচ্ছু করণীয় থাকে না। পুরোহিত আর কি করে, মন্ত্রমুগ্ধের মতো তাকে হ্যাঁ জানালেন। লোকটা খসখসে কণ্ঠে আবার বললেন, আপনার প্রসাদেরই অপেক্ষায় রয়েছি আমি। আমি তো পৃথিবীর সর্বাধিক লাভের মুখ দেখতে চাই। আপনি আমাকে সেই কাজে সাহায্য করতে পারেন। এরপর পুরোহিত তার পিছন পিছন চলতে থাকলেন। অন্ধকার ঘেরা পথ অতিক্রম করে ওনার জঙ্গলের পথে প্রবেশ করলেন। পথে হাঁটতে হাঁটতে সামনের লোকটা হাসতে হাসতে বললেন,
আমার এক পুরোহিত ছিল জানেন, তিনি আমায় বলেছিলেন যে আমার ব্যবসার চরম লাভ একমাত্র নরবলি দিতে পারবে। এমন 4 জন মানুষের বলি যাদের প্রত্যেকের রাশি কর্কট, প্রত্যেকের জন্ম সময় এক, এবং তারা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র হয়। আপনি হয়তো দেখেছেন, প্রথম যে মৃতদেহ পাওয়া গেছিল সে ছিল মেষপালক, শূদ্র। এই পরের জন চা ব্যবসায়ী, বৈশ্য। তারপরের জন শিকারী, ক্ষত্রিয়। আর সর্বশেষ আপনি, ব্রাহ্মণ। আপনাদের উপর নজর আমার অনেক আগে থেকেই ছিল। আপনাদের 4 জনের রাশি কর্কট, 4 জনেই একই সময়ে জন্মেছেন। রাজ, আপনি শেষ ভোগ হিসেবে অগ্নিদেবের কাছে আহুতি হিসেবে অর্পিত হবেন। আপনি কতটা ভাগ্যবান একবার ভাবুন। শেষের দিকটা যে কতটা উন্মাদ হয়ে গেছিলেন তার জলজান্ত উদাহরণ ছিল এই কথাগুলো। এরপর ব্রাহ্মণ আর তিনি দুজনে মিলে এলেন এই বাড়ির পেছনের দিকে মন্দিরের কাছে। দেখলেন সেখানে একটা যজ্ঞকুণ্ডের মতন আগুন জ্বলছে। তার সামনে জবা ফুল দিয়ে ঢেকে রাখা আছে একটা হাঁড়ি কাঠ। ওনার নির্দেশে পুরোহিত যজ্ঞকুণ্ডের সামনে গিয়ে বসলেন। তারপরে তিনি ভেতরে প্রবেশ করলেন। এই সময়ের মধ্যেই পুরোহিত একবারের জন্যও চোখের পলক ফেললেন না। বেশ কিছুক্ষণ পর তিনি বেরিয়ে এলেন। পরনে লাল রক্তবস্ত্র, মাথার চুল থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। সদ্য স্নান করে এলেন তিনি। চোখের নিচে গাঢ় করে সুরমা পরা আছে। নিজের গলায় একটা রক্ত জবার মালা পরিধেয়। পুরোহিত ওনার দিকে একইভাবে চেয়ে রয়েছেন দেখে তিনি হাসতে হাসতে বললেন, কি দেখছো ঠাকুর? কি ভাবছো? সং সেজেছি নাকি? না না, আসলে আমার এই তান্ত্রিক পুরোহিত শিখিয়ে দিয়েছিলেন এইভাবে নরবলি দিতে হয়। আর অনেক কিছু আছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, নয়তো অগ্নিদেব আর দেবী অসন্তুষ্ট হবেন আবার। কোথায় গেল সব কটা? এই তো। এরপরে তিনি একদিক লাল কাপড়ে ঢেকে রাখা জায়গার নিচ থেকে বের করে আনলেন একটা বড় সাঁজি। তার মধ্যে 2টো ছোট ছোট পাত্রে হলুদ আর সিঁদুর, আর তার পাশে একটা বড় খড়গ। এরপরে প্রথমে তিনি আগুনে একটু ঘি ঢাললেন। দাও দাও করে অগ্নিশিখা জ্বলে উঠল। তারপরে তিনি তাতে কিছুটা ধুঁয়ো ঢাললেন, আর চোখ কপালে তুলে বিড়বিড় করে কিসব যেন মন্ত্র উচ্চারণ করলেন। তারপর আবার হাসতে হাসতে বললেন, এটা বীজ মন্ত্র ঠাকুর, বলা যাবে না। এরপরে তিনি বেশ কিছুটা হলুদ আর সিঁদুর পুরোহিতের মুখে মাখিয়ে দিলেন। তারপরে ওনার গলাতেও একটা রক্ত জবার মালা পরিধান করালেন। তারপর ওনার মুন্ডুটা ভালো করে হাঁড়ি কাঠের মুখে সেট করিয়ে বসিয়ে দিলেন। তারপরে বেশ কিছুক্ষণ খড়গ নিয়ে আগুনের তাপে পোড়ালেন। রাত আর একটু গভীর হলে তিনি খড়গ নিজের মাথার ওপর উঁচিয়ে ধরলেন। কয়েক মুহূর্ত পুরোহিতের নরম কণ্ঠনালীর উপরের চামড়াটার দিকে লকলকে ভঙ্গিতে তাকিয়ে থাকলেন। মনে মনে একবার হাসলেন আর ভাবলেন, হয়তো এই হলো তার যাবতীয় পরিশ্রমের শেষ শিকার। একটা উদগ্র ষাঁড়ের মতো চিৎকার করে তিনি খড়গ সজোরে নামিয়ে আনলেন তার কণ্ঠনালী বরাবর। খ্যাচ করে একটা শব্দ হলো, আর বেশ কিছুটা রক্ত আর ঘিলু প্যাচাত করে ওনার চোখে মুখে এসে ছিটকে লাগলো। হলদে আলোয় তার চকচকে মুখের ওপরে সাদা ঘিলু আর লাল রক্ত মিলে একটা ভয়ঙ্কর মুখভঙ্গি করে তুলেছে। উন্মত্তের মতো তিনি হাত পা ছুঁড়ে নাচতে শুরু করলেন। বেশ কিছুক্ষণ এইভাবে নৃত্য করার পরে তিনি হাঁপিয়ে উঠলেন। তারপরে
কাটা মুন্ডুটা নিয়ে অগ্নিতে আহুতি দিয়ে একটা প্রণাম করলেন। এবার হাঁড়ি কাঠটা ভালো করে ধুলেন, তারপরে মৃতদেহ টানতে টানতে নিয়ে যেতে থাকলেন জঙ্গলের বাইরের অংশে। পিঠের দিকে চামড়ার সাথে একটা হুক ঝুলিয়ে দিলেন, তারপরে সেটা গাছের কাণ্ডের সাথে আটকে দিয়ে তীব্র অট্টহাসি করলেন। ওনার আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে। এক পৈশাচিক উন্মত্ততায় হাসতে হাসতে আর নাচতে নাচতে জঙ্গলের বাইরে বেরোতে বেরোতে চিৎকার করে বললেন, গুরুদেব, গুরুদেব, কাজ হয়ে গেছে। 4 বলি আমি সম্পূর্ণ করেছি। আমার ব্যবসায় লাভই লাভ হবে। মধ্যরাতের অন্ধকার আকাশের নিচে এক উন্মাদ ব্যবসায়ী কেবল অর্থের পৈশাচিকতার ক্ষোভে উন্মত্ততায় মেতে উঠলেন। তবে এরপর থেকে আর কখনো আমাদের গ্রামের লোচন কাপালিককে দেখা যায়নি। 4 মৃতদেহের মতো তিনিও কেমন যেন কর্পূরের মতো উধাও হয়ে গেছিলেন। ঘটনা বলা শেষ করে নরহরি ঠাকুর একটু থামলেন। মনোহর ওনার দিকে এক ঘটি জল এগিয়ে দিল। তিনি ঢকঢক করে জল খেয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। এরপর ওনার কি হলো? কতটা লাভের মুখ দেখলেন? হুস, এসব করে যদি ব্যবসায় লাভ করা অতই সহজ হতো, তাহলে সব ব্যবসায়ী এতদিনে কসাই হয়ে যেত। উনি তো নিজের কৃতকর্মের ফল ভোগ করতে করতেই চলে গেলেন। কৃতকর্মের ফল বলতে? এই ঘটনার সপ্তাহখানেক পর থেকে ওনার শরীরে বাসা বাঁধে মারণ রোগ, ক্যান্সার, তাও একেবারে শেষ পর্যায়ে। কোনো মতে কয়েকদিন বাঁচিয়ে রাখা সম্ভব হয়েছিল, কিন্তু এরপর আর সম্ভব হয়নি। মাত্র 3 মাসের মাথাতেই তিনি মারা যান। কিন্তু বিষয়টা তো কাকতালীয় হতে পারে। না, ততটাও কাকতালীয় নয়। কারণ লোচন কাপালিক চলে গেলেও ওনার বাড়ি থেকে একটা চিঠি পাওয়া যায়, আর সেই চিঠিতে লেখা ছিল, আমি লোচন মিশ্র, কামাখ্যার একজন উচ্চ স্তরের সাধক। জানি না কোন আবেশে আমি এতদিন আপনার সান্নিধ্যের আওতায় আশ্রয় নিয়ে গেছি, কিন্তু আমি আপনার সাথে থেকে বুঝেছি যে আপনি নেহাতি একজন অতীব অর্থলোভী এবং মানসিক ভারসাম্যহীন ব্যক্তিতে পরিণত হচ্ছেন, যার কাছে যে কোনো রকমের জাগতিক অনুভূতি নিঃসাড় হয়ে যাচ্ছে। তাই আমি আপনাকে মিথ্যে প্রতিশ্রুতির সাহায্যে আটকানোর চেষ্টা করলাম। এতে 4টে প্রাণের মৃত্যু হলো ঠিকই, কিন্তু আগামী 400 প্রাণের বিনিময়ে এই 4টে প্রাণ উৎসর্গ করা ছাড়া অন্য কোনো উপায় ছিল না। আমি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্রের নিয়মাবলী দিয়েছিলাম, যাতে আপনি খুঁজে না পান। ওটা একটা সাধারণ টোপ। পাগলামি অবস্থায় যা বুঝিয়েছিলাম আপনি তাই বুঝেছিলেন, কিন্তু বিধি আপনাকে সেই সুযোগ করে দিয়ে আপনারই মৃত্যু ডেকে আনলো। শুধুমাত্র 4 জন একই সময়ের জন্মগ্রহণকারী কর্কট রাশির মানুষকে 4 অমাবস্যায় নরবলি দিলে কর্কট রাশির 5ম স্তর সাধককেই আক্রমণ করে, এই কথাটা আমি আপনাকে জানাইনি। তাই আপনি কর্কটের দ্বারা মৃত্যুবরণ করবেন। বিশ্বাসঘাতকতার জন্য আমি ক্ষমা প্রার্থী, কিন্তু বৃহত্তর জগতের স্বার্থে এর বাইরে আর অন্য কোনো উপায় আমার জানা ছিল না। পরবর্তী জন্মে আপনার সুস্থ মানসিকতার কামনা করি। ইতি আপনার প্রিয় লোচন কাপালিক। এইটুকু বলে পলাশ থামলে একটা গুমোট নিস্তব্ধতা চারিদিকে ছড়িয়ে পড়ে। বাড়িটার বাইরে কেবল ঝমঝম বৃষ্টির শব্দ ভেসে আসছে। দীনেশ্বর দেখল তাদের প্রত্যেকের মুখেই এখন একটা চাপা হাসি লুকিয়ে আছে, আর হঠাৎ করেই একটা উটকো মরা পচা গন্ধ আর তার সঙ্গে চামড়ার গন্ধ নাকে আসছে। কি হলো? সবাই এরকম ভাবে হাসছেন কেন?
ঘটনাটা শুনে তোমার মনে কোনো প্রশ্ন জাগেনি? প্রশ্ন? হ্যাঁ, হ্যাঁ হয়েছে তো। ওই যে 4 জন মারা গেল, ওই 4 জনের নাম কি? আর আপনারাই বা এত ডিটেলে জানলেন কি করে? জঙ্গলের ভিতরে এই বাড়ির পিছনে কি হয়েছিল? আচ্ছা, আপনারা কি লুকিয়ে লুকিয়ে সবকিছু দেখেছিলেন? এবারে প্রত্যেকেই খলখল করে হেসে উঠল। দিনেশ্বরের মনে হলো পরিবেশটা হঠাৎ করে বেশ ঠান্ডা হয়ে আসছে, পচা গন্ধটাও একটু একটু করে বাড়ছে। আমরা কেন জানবো না রে? এই 4 জন তো আমরাই। কথাটা শোনা মাত্রই ধরফর করে উঠে দাঁড়ালো দিনেশ্বর। তার চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। চন্দু এদিকে বলেই চলেছে, এই দেখ, শূদ্র হলাম আমি, গরু ছাগল চড়াতাম। বৈশ্য হলো আমাদের মনোহর কাকা, চা ব্যবসায়ী ছিল। ক্ষত্রিয় হলো ওই পলাশ, ওর বাবাও শিকারী ছিল আর নিজেও সেই বংশেরই ছেলে। আর সব শেষে ব্রাহ্মণ হলেন আমাদের নরহরি ঠাকুর, আমাদের এই শেঠ পুকুরের নাট মন্দিরের পূজারী। কথাটা শেষ করতেই আবার তীব্র অট্টহাসিতে ফেটে পড়ল সকলে। দিনেশ্বর দেখল তাদের চেহারায় একটু একটু করে পরিবর্তন আসছে। শরীরের মাংস চামড়া একটু একটু করে পচন ধরছে। কঙ্কালের কিছু কিছু সাদা অংশও দেখা যাচ্ছে। উটকো গন্ধটা এতক্ষণে বুঝল কোথা থেকে আসছিল। সে বৃষ্টির মধ্যেই দৌড়ে বাড়ির পেছনের দিকে গেল। সেখানে সত্যিই একটা ছোট মন্দির করা আছে, তবে মন্দিরের ভেতরে কোনো বিগ্রহ নেই। কেবল কতগুলো কঙ্কাল একটার উপর আর একটা শুয়ে রাখা আছে। আর মন্দিরের সামনের অংশে একটা যজ্ঞকুণ্ড আর একটা হাড়ি কাঠ। সে তাড়াতাড়ি সেই স্থান থেকে পালিয়ে যেতে গেল। হঠাৎই মনে হলো তার বুকের ভেতরটা কেমন যেন চাপ বেঁধে আসছে। সে আর দৌড়তে পারছে না, জঙ্গলের মাঝে পড়ে গেল। নাক মুখ দিয়ে চাপ চাপ রক্ত বেরিয়ে আসছে, আর তার সাথে শুরু হয়েছে মরণ কাশি। কাস্তে কাস্তে চাপ চাপ রক্ত বেরিয়ে এলো মুখ থেকে। সে অস্পষ্ট ভঙ্গিতে কিছু বলতে চাইল। আমি আর এখানে থাকতে চাই না, আমায় যেতে দাও, যেতে দাও আমায়। কিন্তু তার সাথে পিছন থেকে একটা অট্টহাসির স্বর প্রতিধ্বনিত হয়ে এলো। এমনি এমনি তো যাওয়া যায় না, এ বাড়ি অভিশপ্ত বাড়ি। এতদিন আমরা এখানে বন্দি ছিলাম, আজ আমরা মুক্ত হলাম তোমাকে ওই গল্প বলে। এখন তোমাকেও ওই গল্প কাউকে বলতে হবে, তবে এই বাড়ি ছেড়ে যাওয়া, তবে ততদিন তুমি এই বাড়িতেই বন্দি থাকবে। শেষের কথাগুলো অনেকটা আকাশবাণীর মতো শোনালো। সে দেখল কেবল দূরে কতগুলো ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে, তারা ধীরে ধীরে অদৃশ্য হচ্ছে। দিনেশ্বরের চোখের সামনেটা বৃষ্টির মধ্যে আবছা ধূসর হয়ে রইল। বুকের ভেতরটা ব্যথা করছে। কোনো মতে হামাগুড়ি দিয়ে দিয়ে আবার বাড়িটার সামনে ফিরে সেই বারান্দায় বসল। নাক মুখ থেকে রক্তপাত বন্ধ হলো, আর এখন থেকেই শুরু হলো তার অপেক্ষার শূন্য জীবন। এই অবধি বলা শেষ করে থামলেন অনাথবাবু। বাইরের অন্ধকারটা জাঁত বেঁধে রয়েছে। তার আর লাবণীর মাঝে কেবল একটা মোমবাতি চলমান। একটা গুমোট নিস্তব্ধতা চারিদিকে বিরাজ করছে। তাহলে এই ছিল এখানকার শেষ আড্ডা। তা এখন ওই মন্দির রয়েছে নাকি?
হ্যাঁ, একই রকম রয়েছে, দেখবেন, চলুন। দুজন মিলে মোমবাতির মৃদু আলোয় বাড়ির পিছনের দিকে গেলেন। আগাছা আর সবুজে ঘেরা ছোট্ট মন্দির, আর মাটি থেকে বেরিয়ে থাকা যজ্ঞকুণ্ড, আর হাড়িকাঠটাও চোখে পড়ল লাবণীর। তবে গল্পের মতো মন্দিরের ভেতর কঙ্কাল নেই, কেবল সবুজের আর শ্যাওলার সমাহার। বৃষ্টি ভেজা একটা সোঁদা গন্ধ নাকে আসছে। লাবণী ফিরে এসে জিজ্ঞেস করল, তাহলে ওই দিনেশ্বরের কি হলো? ও কি আপনাকে পেয়েছিল নাকি গল্প শোনানোর জন্য? আপনি বোধহয় সবটা এখনো ঠিকঠাক বুঝতে পারেননি। আসুন আমার সাথে। এই বলে অনাথবাবু ঘরের বাইরে বেরিয়ে গেলেন। লাবণীর কিরকম একটা সন্দেহ হলো, সেও ওনার পেছন পেছন বাইরে গেল। অনাথবাবু পাশের তালাবন্ধ ঘরের দরজায় চাবি দিয়ে খুলছেন। ওনার কাছে তাহলে চাবি ছিল নাকি? তালা খুলতে খুলতে তিনি বললেন, আমি গল্পে বলেছিলাম, মনে আছে, যে দিনেশ্বরের অনেক সাধুসঙ্গ হয়েছিল। ওই সাধুসঙ্গ করে সে একটা জিনিসই শিখেছিল, নিজের অস্তিত্বের দৈত্য সত্তাকে ধরে রাখা। এমনকি মৃত্যুর পরেও সে নিজের পার্থিব দেহ এই বাড়িতে ফেলে রেখে নিশ্চিন্তে অন্যত্র ঘুরতে পারত। শুধু একটাই পার্থক্য থাকত, দৈত্য সত্তার কোনো রূপ ছায়া পড়ত না। কথাটা বলেই তিনি দরজাটা খুলে দিলেন। হুড়মুড়িয়ে পুরনো দরজাটা ভেঙে পড়ল। লাবণী লক্ষ্য করল, এতক্ষণ ধরে যার সাথে সে কথা বলছে তার কোনো ছায়া নেই। অনাথবাবুর হাতে ধরে থাকা মোমবাতির হলদে আলোয় তার মুখে বাঁকা হাসিটা নজর এড়াল না লাবণীর। আমি হলাম দিনেশ্বর। আজ আপনাকে ঘটনাটা বলে এই অভিশপ্ত বাড়ি থেকে মুক্ত হলাম। শেষ আড্ডা আজকে হলো লাবণী দেবী। এবারে শেষ আড্ডা শোনানোর পালা আপনার। লাবণী দেখল অনাথবাবুর শরীরটা একটু একটু করে হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। লাবণীর শরীরটা যেন একটু একটু করে ভারী হচ্ছে। কি আছে ওই ঘরের ভেতর? সেই দৃশ্যটা দেখার জন্য একটা অমোঘ আকর্ষণ অনুভব করছে সে। একটা দুর্গন্ধ ধক করে নাকে এসে লাগলো। সেই গন্ধ পেট থেকে ভাত টেনে বার করে আনার ক্ষমতা রাখে। ধীরে ধীরে এক পা দুপা করে এগিয়ে গেল ঘরের দিকে। গন্ধটা একটু একটু করে আরো বাড়ছে। দরজা দিয়ে সামান্য উঁকি দিয়েই যে দৃশ্য সে দেখতে পেল, তাতে তার মুখ থেকে রক্ত বমি উঠে গেল। ভিতরে একটা আধ পচা মৃতদেহ পড়ে আছে, যার বুকের নিচ থেকে বাকি অংশটা গলে ভূত হয়ে গেছে। পোকামাকড়ের দল সেখান থেকে খাবার খুঁটে খুঁটে খাচ্ছে, আর সারা ঘর শুকনো রক্তে ভরে গেছে। বুকের থেকে উপরের অংশটা সাদাটে মাংস লেগে আছে। শুধু মুখটা এখনো পর্যন্ত অক্ষত, তবে চোখ দুটো ক্ষয়ে গেছে, আর মুখটা যেন হাঁ করে দরজার দিকেই তাকিয়ে আছে। লাবণীর এক মুহূর্তের জন্য মনে হয়েছে যদি ওটা তাকেই দেখছে। হড়হড় করে সেখানেই বমি করে ফেলল সে। শরীরটা বেশ খারাপ লাগছে। কোনো মতে নিজেকে একটু ধাতস্থ করল। বাইরের পরিবেশটা এখন যথেষ্ট ঠান্ডা। টলমল ভঙ্গিতে বাড়িটার বাইরে পা দিতেই একটা অদ্ভুত অনুভূতি হলো। শরীরের ভিতর থেকে একটা অত্যধিক চাপ অনুভূত হচ্ছে। সেদিকে পরোয়া না করেই সে এগোতে শুরু করলো। বেশ কিছুটা এগোতেই শুরু হলো কাশি। ধীরে ধীরে কাশিটা একেবারে মরণ কাশিতে পরিণত হলো। মুখ থেকে বেরিয়ে এলো রক্ত। লাবণীর রক্তের ফোঁটা দেখে বিস্ফারিত চোখে বিড়বিড় করে বলল, তাহলে তাহলে কি ঘটনার কথাগুলো সত্যি? আমিও কি বেরোতে পারবো না এখান থেকে? কথাটা শেষ করে উঠতে পারল না সে।
গল গল করে নাক মুখ থেকে রক্ত উপচে উঠল। আরো বিপদ ঘটে যাওয়ার আগে দ্রুত বাড়িটার বারান্দায় চলে এলো সে। আর রক্তপাতটা ভোজবাজির মতো থেমে গেল। লাবণী বুঝতে পারল সেও বন্দী হয়ে গেছে। তাকেও অপেক্ষা করতে হবে যতদিন না কেউ এসে সেই ঘটনা শুনছে। নিজের অজান্তেই লাবণী ধপাস করে বাইরের বারান্দায় বসে পড়ল। তার এখন গন্ধ ঘেন্না কিছুই আসছে না। শুধু দু চোখ হতে তীর তীর করে জলের ধারা দুই গাল বেয়ে গড়িয়ে পড়ছে। আকাশের চাঁদটা আজকে আর ওঠেনি। লাবণীর খেয়াল হলো আজ তো অমাবস্যা। আর একটা প্যাঁচার কর্কশ আওয়াজ অনুভূতির মোড়কে আবিষ্ট হয়ে রাতের প্রহরী হয়ে লাবণীর প্রহরায় বসে রইল। বাঁশের ঝাঁকুনিতে ঘুমের ঘোরটা কাটল লাবণীর। কখন যে গল্প ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছে সে খেয়াল আর নেই। কিন্তু ঘুমিয়ে একটা জিনিস ভালো হয়েছে, তার গল্পের প্লট সে পেয়ে গেছে। এখন দুদিন একটু আয়েশ করে নির্জনে বসে লিখে ফেলতে পারলেই ব্যাস কেল্লা ফতে। এদিকে তার গন্তব্যস্থান চলে গিয়েছে কিনা সেটাও বোঝা যাচ্ছে না। কন্ডাক্টরকে জিজ্ঞেস করতেই সে জানালো নেক্সট স্টপেজ তার। এই মোক্ষম সময় ঘুমটা ভেঙেছে আবার। পরের স্টপেজ আসতেই বাস থেকে নেমে পড়ল সে। চারিদিকে সবুজের জঙ্গল ছাড়া আর তেমন কিছু চোখে পড়ে না। উল্টো দিকের রাস্তায় একটা মাটির কাঁচা রাস্তা সোজা নেমে গেছে। একপাশে ভাঙা সাইনবোর্ডে লেখা আছে শেঠ পুকুর। সেই রাস্তা ধরে কিছুটা হাঁটতেই তার মনে হলো কেউ যেন হাঁটছে তার সাথে। খসখস করে একটা পায়ে হাঁটার শব্দ হচ্ছে। দিনের বেলাতেও সূর্যের আলোটা একটু একটু করে কালো মেঘের আড়ালে ঢেকে একটা চাপা বিষণ্ণতার অন্ধকার সৃষ্টি করেছে। লাবণী পিছনে ফিরে দেখল একটা লোক তার দিকে লাঠি হাতে ঠকঠক করতে করতে হেঁটে এগিয়ে আসছে। দৃশ্যত হতেই তার চোখটা বিস্ফারিত হয়ে গেল। লোকটাকে সে খুব ভালো করে চেনে। একটু মোটাসোটা, স্বাস্থ্যবান, পরনে একই খাকি রঙের জামা আর সাদা ধুতি, চোখে পুরু ফ্রেমের চশমা, লম্বা জাঁদরেল গোঁফ আর মাথায় কাঁচা পাকা চুলের গোছা। লাবণীর মনে হলো তার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। লোকটা একদম তার স্বপ্নে দেখা সেই অনাথবাবুর মতো, হুবহু একই রকম দেখতে। তিনি একটা মৃদু হাসি হাসতে হাসতে হাত জোর করে এগিয়ে এসে বললেন, নমস্কার। অধমের নাম অনাথ বন্ধু মৈত্র। আপনার অপেক্ষাই করছিলাম। আমার অপেক্ষা করছিলেন মানে কেন? কেন? আপনি তো জানেন এই শেঠ পুকুরের শেষ আড্ডার গল্প শোনাবো বলেই বসেছিলাম। তবে আপনাকে বেশ বিচলিত লাগছে। আমায় কি আগে কখনো দেখেছেন বলে মনে হচ্ছে? আপনারা শুনলেন লেখক অর্ণব ঘোষের কলমে আজকের হাড়হীন করা গল্প শেঠ পুকুরের শেষ আড্ডা। গল্পের নাট্য রূপান্তর করেছেন রিয়াঙ্কা সরকার। গল্পের সূত্রধার এবং গল্প পাঠে আমি অমিত সরকার। আজকের গল্পে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন লাবণী সরকার চরিত্রে অধ্যায় সাহা, পলাশ চরিত্রে শুভদীপ ঘোষ, শিবচরণ মুখার্জির চরিত্রে সাগর নীল, লোচন কাপালিকের চরিত্রে অতনু ভট্টাচার্য, নরহরি ঠাকুর চরিত্রে কৌশিক ব্যানার্জি,
দীনেশ্বর চরিত্রে সুজন ঘোষ, চন্দু এবং মনোহর কাকা চরিত্রে সৌভিক দাস, আবহ সম্পাদনা এবং প্রচ্ছদ অলঙ্করণে তরঙ্গ স্টুডিও, সামগ্রিক পরিচালনা এবং পরিবেশনায় টিম লোককথা। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্প? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর সেই সঙ্গে শুনতে থাকুন লোককথা, মুহূর্তের অনুভূতিগুলো যেখানে গল্প হয়ে ফুটে ওঠে।